বন্ধুরা নমস্কার। বন্ধুরা, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং টিডিপির সর্বাধিনায়ক চন্দ্রবাবু নাইডুকে বিজেপি কতটা ভয় পাচ্ছে, চন্দ্রবাবু নাইডু সরে যেতে পারে এই আতঙ্কিত হয়ে বিজেপি তাকে কতটা সমীহ করছে, এটা একদম পরিষ্কারভাবে উদাহরণ সহকারে আপনাদের সামনে তুলে ধরব। এবং বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড কিভাবে সবার সামনে চলে এসেছে এবং সারাটা দেশে তা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, সেটা আপনাদের কাছে তথ্য সহকারে তুলে ধরব, যা অস্বীকার করার কোনো সুযোগ কারোর কাছে নেই। এই কারণে এই ভিডিওটা ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা আপনারা একটুও না টেনে শুনবেন। খেয়াল রাখবেন, ভারতীয় রাজনীতিতে ঘটে চলা বিভিন্ন ঘটনাগুলোর বিশেষ বিশেষ দিকগুলো যদি আপনারা জানতে না পারেন এবং সেগুলো যদি ভালো করে বুঝতে না পারেন, তাহলে দেশের আগামী দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারবেন না। আমি অনেকবার বলেছি যে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের কথা ভাবতে ভাবতে বিজেপির সুগার হচ্ছে, হাই প্রেশার হচ্ছে, নানা ধরনের রোগ জীবাণু বিজেপির দেহের মধ্যে বাসা বাঁধছে। আজকে বলছি আপনাদেরকে, উদাহরণ দিচ্ছি, এবং আমি যে উদাহরণ দিচ্ছি সেটা যদি কারোর সন্দেহ হয়, বিন্দুমাত্র সন্দেহ হয়, তাহলে গুগলে সার্চ করে নিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারবেন যে আমার কথা কেন 100% সত্য। বন্ধুরা, আপনারা জানেন তেলেঙ্গানায় কংগ্রেস দল ক্ষমতায় আছে, আর অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি ক্ষমতায় আছে। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানায় আপনার রেড্ডি সাহেব মুখ্যমন্ত্রী। এখন কথা হলো, চন্দ্রবাবু নাইডু যে সিদ্ধান্ত নিয়েছেন সেই একই সিদ্ধান্ত নিয়েছেন আপনার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। একই সিদ্ধান্ত, সরকার দুটো আলাদা, রাজ্য দুটো আলাদা, কিন্তু সিদ্ধান্ত এক। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো যে মুসলিমদের যে রমজান মাস, সেই রমজান মাস উপলক্ষে এই রমজান মাসের পুরোটা সময় সরকারি কর্মচারীরা বা আধা সরকারি কর্মচারীরা বা সরকারের সঙ্গে যারা কন্ট্রাক্টের দ্বারা কাজ করেন সরকারের মধ্যে, সেই কন্ট্রাকচুয়াল কর্মচারীরা, এরা সবাই প্রত্যেক দিন তাদের অফিস শেষ হওয়ার 1 ঘন্টা আগেই তারা অফিস ছেড়ে বাড়িতে চলে যেতে পারবেন, যাতে তারা তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে সেগুলি যাতে তারা মেনটেন করতে পারেন। তার জন্য তাদেরকে 2 তারিখ থেকে, মার্চের 2 তারিখ থেকে মার্চ মাসের বাকি সময়টা পুরোটা, তেলেঙ্গানাতে 31শে মার্চ পর্যন্ত আর অন্ধ্রপ্রদেশে 30শে মার্চ পর্যন্ত পুরোটা মাস তারা প্রত্যেকটা দিন মানে অফিস ডেতে 1 ঘন্টা করে তারা কনসেশন পাবেন। এই সিদ্ধান্তটা প্রথমে অন্ধ্রপ্রদেশ সরকার নিয়েছিল। 11 ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশ সরকার সার্কুলার জারি করেছিল, আর তার 4 দিন পরে 15 ফেব্রুয়ারি এই একই ধরনের সার্কুলার তেলেঙ্গানার সরকার জারি করেছিল। এখন কথা হলো, মুসলিমদের আপনার ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সার্কুলার জারি হয়েছে। বিজেপি খুব স্বাভাবিকভাবে তার বক্তব্য রাখবে, কোনো সন্দেহ নাই, রাখতে পারে, তার স্বাধীনতা রয়েছে, তার অধিকার রয়েছে, সে তার মতন করে তার নীতি আদর্শ অনুসারে বক্তব্য রাখবে। কিন্তু যে সিদ্ধান্তের জন্য সে তেলেঙ্গানার কংগ্রেসি সরকারকে মুসলিম তুষ্টিকরণের জন্য অভিযোগ আনছে এবং তীব্র ভাষায় নিন্দা করছে, সমালোচনা করছে এবং ব্যাপকভাবে তার বিরুদ্ধে প্রচার করছে সর্বভারতীয় বিজেপি নেতারাও এবং তেলেঙ্গানার বিজেপি নেতারাও, সেই একই সিদ্ধান্তের জন্য অন্ধ্রপ্রদেশে তারা সম্পূর্ণভাবে মুখে কুলু পেটে মুখটা সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। তারা অন্ধ্রপ্রদেশে টু শব্দটি পর্যন্ত করছে না। অন্ধ্রপ্রদেশে বন্ধু সরকার, শুধু বন্ধু বললেই হবে না, যে সরকার, যে পার্টির ওপরে তাদের দিল্লির সর্বভারতীয় সরকারটার অস্তিত্ব নির্ভর করছে, তাদের এনডিএ কতক্ষণ শ্বাস প্রশ্বাস নিতে এবং ফেলতে পারবে সেটা নির্ভর করছে, কতক্ষণ পর্যন্ত তারা কেন্দ্রে ক্ষমতাসীন দল এই মর্যাদাটা ভোগ করতে পারবেন তা নির্ভর করছে। সেই অন্ধ্রপ্রদেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপারে তারা একটা বারও বলে না যে অন্ধ্রপ্রদেশে মুসলিম তুষ্টিকরণ চলছে, এবং অন্ধ্রপ্রদেশেও এই একই ধরনের অভিযোগে তারা অভিযুক্ত করছে না সেখানকার তেলুগু দেশম পার্টি সরকারকে, যেটা তারা তেলেঙ্গানাতে করছে। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন?
একটা হিন্দুত্ববাদী দল, তার পলিসি তো সব রাজ্যে সমান হওয়ার কথা। তার এক রাজ্যে হলে একরকম, আরেক রাজ্যে হলে আরেক রকম, এরকমটা তো হওয়ার কথা না। কারণ সে তো রাষ্ট্রবাদী দল, সম্পূর্ণ রাষ্ট্র তো তার কাছে এক দৃষ্টিতে থাকার কথা। নিজের দলের, নিজের সহযোগী দলের সরকার হলে একরকম, আর নিজের প্রতিপক্ষ দলের সরকার হলে আরেক রকম। এই ডাবল স্ট্যান্ডার্ড তো তার হওয়ার কথা না। ডাবল ইঞ্জিনের পার্টি বলে না যে রাজ্যে আমাদের সরকার হলে, কেন্দ্রে আমাদের সরকার হলে, দুইটা ইঞ্জিন মিলে ডাবল ইঞ্জিনের সরকার, খুব শক্তিশালী সরকার। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বলে তো তারা ডাবল ইঞ্জিনের সরকার চলছে। যেমন আসামে ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার, তারপরে আপনার উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে ডাবল ইঞ্জিনের সরকার। তাহলে ডাবল ইঞ্জিনের সরকার চালানো পার্টিটা তো ভীষণ মজবুত হওয়ার কথা। তার তো চন্দ্রবাবু নাইডুকে পাত্তা দেওয়ার কথা না এক্ষেত্রে। চন্দ্রবাবু নাইডুর তো তার তীব্র সমালোচনা করা উচিত ছিল, কিন্তু কেন করতে পারছে না, কেন করছে না? এখন অন্ধ্রপ্রদেশের মানুষ তো এটা দেখছে, তারাও তো পত্রপত্রিকা পড়ে, তারাও তো টিভি চ্যানেলের সংবাদ দেখে। তারা দেখছে যে তাদের রাজ্যে যে সিদ্ধান্তের ব্যাপারে তারা মুখে কুলো বেটে বসে রয়েছেন, সেই একই সিদ্ধান্তের জন্য তেলেঙ্গানাতে হইচই ফেলে দিয়েছে। আবার তেলেঙ্গানার মানুষও কিন্তু দেখছেন যে তাদের রাজ্যে যে বিষয় নিয়ে এত হইচই করা হচ্ছে, সেই একই বিষয়ে অন্ধ্রপ্রদেশে কোনো কথা বলা হচ্ছে না। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা কি মানুষকে প্রভাবিত করতে পারে? আবার তারাই পশ্চিমবঙ্গে এসে মমতা ব্যানার্জিকে মুসলিম তুষ্টিকরণের জন্য মোল্লাতন্ত্রের সমর্থন করা পার্টি হিসাবে মমতা ব্যানার্জিকে এবং তার পার্টিকে তুলে ধরছে। পশ্চিমবঙ্গে, বাংলার মাটিতে তারা ভীষণ রকম হিন্দুত্ববাদী, ভীষণ রকম তুষ্টিকরণের বিরোধী। তারা অন্ধ্রপ্রদেশে কেন বিরোধী না? অন্ধ্রপ্রদেশে কেন চন্দ্রবাবু নাইডুকে তারা মুসলিম তুষ্টিকরণের জন্য অভিযুক্ত করছে না? অন্ধ্রপ্রদেশে কেন তাদের হিন্দুত্ববাদ জেগে উঠছে না? অন্ধ্রপ্রদেশে যারা থাকেন তারা কি হিন্দু না? অন্ধ্রপ্রদেশে মেজরিটি মানুষ কি হিন্দু না? সেখানে তাদের সেন্টিমেন্টের কথা কেন তারা বুঝছে না, ভাবছে না এই কারণে বন্ধুরা, রাজনৈতিক বাধ্যবাধকতা, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা হলো সবার ওপরে, আদর্শ কোনোভাবেই সবার ওপরে না। এই যে অনেকে বলেন না ভাষণ দিতে গিয়া হাম আদর্শ কে লিয়ে জিতে হ্যাঁ, একেবারে বোগাস কথা, একেবারে মিথ্যে কথা। আদর্শের জন্য রাজনীতিতে থাকা কোনো ব্যক্তি বাঁচে না। প্রত্যেকে বাঁচে হয় ক্ষমতা অর্জন করার জন্য, না হয় ক্ষমতা থাকলে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য এবং ক্ষমতাটাকে ভোগ করার জন্য। ক্ষমতার বাইরে আদর্শ কিছু নাই, ক্ষমতাটাই আদর্শ। ক্ষমতা যদি হাত থেকে চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ক্ষমতাকে কিন্তু ত্যাগ করবে না, আদর্শকে ত্যাগ করে দেবে। অর্থাৎ আদর্শ কম্প্রোমাইজ করার যায়, আদর্শকে নিয়ে, আদর্শের সঙ্গে, ক্ষমতার সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। যদি যেত, আদর্শই যদি সর্বোপরি হতো, তাহলে অন্ধ্রপ্রদেশেও সমানভাবে চন্দ্রবাবু নাইডুর আপনার সমালোচনা করতো, যতটা সমালোচনা রেবন্ত রেড্ডির করছে, যতটা সমালোচনা তেলুগুদেশম কংগ্রেসের করছে তেলেঙ্গানাতে, ততটাই সমালোচনা সমানভাবে জোর দিয়ে অন্ধ্রপ্রদেশের টিডিপির করত। দুই রাজ্যে দুই ধরনের দৃষ্টিভঙ্গি, দুই ধরনের অ্যাটিটিউড, দুই ধরনের আপনার কার্যকলাপ, দুই ধরনের মানসিকতা স্পষ্টভাবে এই ডাবল স্ট্যান্ডার্ডই বুঝিয়ে দিচ্ছে যে দলটা এখন সম্পূর্ণভাবে ক্ষমতা কেন্দ্রিক, সম্পূর্ণভাবেই ক্ষমতার জন্যই রাজনীতি করছে, ক্ষমতার জন্যই দলের নেতারা বেঁচে আছেন। যতক্ষণ বাঁচবেন শুধু ক্ষমতা কেন্দ্রিক হয়ে বাঁচবেন, ক্ষমতার জন্য সমস্ত কিছু করতে পারবেন, আদর্শের জন্য সবকিছু করতে পারবেন না। এ কারণে যাদের মাথার মধ্যে, যারা এখনো অন্ধ হয়ে আছেন আর কি, আমি এদিকে অনেকেই অনেক উল্টোপাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন, যাদের অভিজ্ঞতা হয়নি এখনো বা চেতনার দরজাগুলো এখনো বন্ধ হয়ে আছে, একমাত্র তারা এখনো জানেন না, ওই জিনিসগুলো ভাবেননি। কারণ যেখানে এখনো ক্ষমতায় আসা হয়নি বা সেই রকম বাধ্যবাধকতা হয়নি, সেখানে একরকম আর অন্য জায়গায় আরেক রকম। এটা বাংলার বন্ধুরা যারা দেখেন তারা জেনে রাখুন, আগামী দিনে যদি দরকার হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে কেন্দ্রে এনডিএ সরকারটাকে টিকিয়ে রাখা, তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, মুসলিম তুষ্টিকরণ বা তোষণকারী ইত্যাদি বলা হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা তখন বন্দনা করবেন,
তারই জয়গান করবেন, তার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন, তখন দিদি অন্ত প্রাণ থাকবেন এবং তৃণমূল কংগ্রেসকে বিজেপির সবচেয়ে ভালো বন্ধু হিসেবে তুলে ধরবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, হতে পারে যে আগামী 1-1.5-2 বছরের মধ্যে এইরকম একটা চিত্র আপনারা দেখতে পারেন। আমি জানি না, আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আবারও অ্যালায়েন্স হবে, কিন্তু এমনটা হতে পারে, অসম্ভব কিছু না। কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কখন পাল্টি মারেন এটা ভগবান ছাড়া আর কেউ বলতে পারেন না এই বিশ্বব্রহ্মাণ্ডে। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মোড়ের মধ্যে কি ঘোরাফেরা করছে এবং দেশের রাজনীতি যেভাবে ধীরে ধীরে আপনার ঘুরে যাচ্ছে, তার মোড় ঘুরছে, যেভাবে সর্বশক্তিমান পার্টিটা ক্রমে ক্রমে দুর্বল পার্টি হিসেবে প্রতীয়মান হচ্ছে, তাতে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন না, এমনকি চন্দ্রবাবু নাইডুও বলতে পারছেন না বা নীতিশ কুমারও বলতে পারেন না যে তারা কতদিন কেন্দ্রে এনডিএতে থাকবেন এবং এই সরকারকে সমর্থন করে যাবেন। তার কারণে পশ্চিমবঙ্গের দিদিমণির দিকে চাতক পাখির মতন বিজেপি তাকিয়ে রয়েছে, দিল্লির বিজেপি তাকিয়ে রয়েছে। বাংলার বিজেপি যতই লাফালাফি করুক না কেন, কেন্দ্রের বিজেপির কাছে আসার আলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে যে 29 জনের যে একটা টিম আছে না, লোকসভার সাংসদদের যে একটা টিম আছে, জাম্বো টিম, বিজেপির পরে কংগ্রেস, কংগ্রেসের পরে সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টির পরে মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যার দিক থেকে এই মুহূর্তে ভারতবর্ষের 4 নম্বর দল লোকসভাতে। এই দলটার দিকে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে বিজেপি তাকিয়ে রয়েছে। এ কারণে হতে পারে আগামী 1-1.5-2 বছরের মধ্যে আপনারা দেখতে পারেন যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী বলা হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় দিল্লির নেতারা এবং বাংলা নেতারা তখন বাধ্য হবেন পঞ্চমুখ হতে। একটা মাথা একটাই থাকবে, 5টা মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হবে তখন। আপনাদের যদি সন্দেহ হয় তাহলে শুধু আপনারা অন্ধ্রপ্রদেশের দিকে তাকান, যে অন্ধ্রপ্রদেশে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মুসলিমদেরকে রমজান মাস উপলক্ষে 1 ঘন্টা করে মুসলিম সরকারি কর্মচারীদেরকে অফিস আওয়ারে কনসেশন দেওয়া হবে। চুপ করে থাকে বিজেপি। তেলেঙ্গানাতে এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তাহলে ক্ষমতা ধরে রাখার জন্য এক রাজ্যে এক পলিসি, আরেক রাজ্যে আরেক পলিসি, এক দলের সঙ্গে এক নীতি, আরেক দলের সঙ্গে আরেক নীতি। এটাকে কি আদর্শবাদ বলে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। উত্তর থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ডাবল স্ট্যান্ডার্ড পলিসি এর আগে অনেক পার্টির মধ্যে আমরা দেখেছি আমাদের দেশের রাজনীতিতে, এবারও আমরা ক্ষমতাসীন পার্টির মধ্যে দেখছি। এটা আপনার কাছে কি সঠিক বলে মনে হয়? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক, ম্যাক্সিমাম মানুষের জানার জন্য শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।